বাংলাদেশের রাজনীতিতে সামরিক কাঠামো নিয়ে যে দীর্ঘদিনের টানাপোড়েন, সাম্প্রতিক সেনা রদবদল সেই পুরনো বিতর্ককে নতুন করে উস্কে দিয়েছে। ক্ষমতায় বসার পরপরই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করে তারেক রহমান যে বড়সড় সেনা পুনর্বিন্যাসের পথে হাঁটলেন, তার নিছক প্রশাসনিক পদক্ষেপ নাকি গভীর রাজনৈতিক কৌশল, এই প্রশ্ন এখন রাজনৈতিক মহলে সবথেকে বেশি আলোচিত। বিশ্লেষকদের মতে এই রদবদল শুধু কয়েকজন জেনারেলের বদলি নয়, বরং এটি রাষ্ট্র ক্ষমতা, বেসামরিক কর্তৃত্ব এবং সামরিক প্রভাবের মধ্যে নতুন সমীকরণ তৈরির একটি সুপরিকল্পিত প্রচেষ্টা। বাংলাদেশের ইতিহাসে বেসামরিক সরকার এবং সামরিক নেতৃত্বের সম্পর্ক কখনো পুরোপুরি মসৃণ ছিল না। স্বাধীনতার পর থেকে সেনাবাহিনীর ভূমিকা শুধু প্রতিরক্ষায় সীমাবদ্ধ থাকেনি, বরং নানা সময় রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য নির্ধারণেও তা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে নতুন কোনো সরকার ক্ষমতায় এলে সেনা কাঠামো পুনর্গঠন প্রায় এক অলিখিত রাজনৈতিক রীতি হয়ে দাঁড়ায়। তবে এবারের রদবদলের ব্যাপ্তি এবং সময় নির্বাচন অনেকের চোখে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে এমন বড় পদক্ষেপ নেওয়া থেকে স্পষ্ট নতুন সরকার শুরুতেই ক্ষমতার কেন্দ্রগুলোকে পুনর্নির্ধারণ করতে চায়। আর এই প্রেক্ষাপটে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ক্ষমতা সীমিত করার সিদ্ধান্ত বিশেষভাবে আলোচনায় এসেছে। বলা হচ্ছে, অতীতে তিনি রাজনৈতিক রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে বড় ভূমিকা পালন করেছিলেন, ফলে সেনাবাহিনীর অভ্যন্তরে তার প্রভাব ছিল ব্যাপক। নতুন সরকারের দৃষ্টিতে সেটিই হয়তো সম্ভাব্য স্বতন্ত্র ক্ষমতার কেন্দ্র হিসেবেই বিবেচিত হয়েছে। আর তাই তার ঘনিষ্ঠ কিছু জেনারেলকে কূটনৈতিক পদে পাঠানো কিংবা গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া, এসব পদক্ষেপের রাজনৈতিক তাৎপর্য নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যখনই বেসামরিক নেতৃত্ব নিজেদের অবস্থান অনিশ্চিত মনে করেছে, তখনই সেনা কাঠামোর ভেতরে পুনর্বিন্যাসের মাধ্যমে নিজেদের অনুগত অফিসারদের প্রভাব বাড়ানোর চেষ্টা করেছে। আর এই প্রবণতা নতুন নয়, কিন্তু এবারের পরিস্থিতি আলাদা, কারণ এই কারণে যে সাম্প্রতিক বছরগুলোতে সেনাবাহিনীর প্রাতিষ্ঠানিক শক্তি আরও সুসংগঠিত হয়েছে এবং তাদের প্রশাসনিক পরিসরও বিস্তৃত হয়েছে। আর এর ফলে সেনা নেতৃত্বের ওপরে সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা কোনো সরকারের জন্য সহজ কাজ নয়। তবুও তারেক রহমানের এই পদক্ষেপ ইঙ্গিত দেয় যে তিনি ঝুঁকি নিতে প্রস্তুত। অনেক পর্যবেক্ষকের মতে এই রদবদলের পেছনে মূল উদ্দেশ্য হতে পারে সম্ভাব্য অভ্যুত্থানের প্রতিরোধ। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সামরিক অভ্যুত্থানের ইতিহাস নতুন নয়, আর বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। ফলে নতুন সরকার যদি মনে করে যে সেনাবাহিনীর কিছু অংশ স্বাধীনভাবে ক্ষমতার ভারসাম্যর বদলে বদলে দিতে পারে, তাহলে তাদের প্রথম লক্ষ্য হবে সেই সম্ভাব্য শক্তি কেন্দ্রগুলোকে ছত্রভঙ্গ করা। এই দৃষ্টিকোণ থেকে দেখলে সেনাবাহিনীর বিভিন্ন স্তরে নতুন মুখ আনা এবং পুরনো শক্তিধর অফিসারদেরকে সরিয়ে দেওয়া এক ধরনের প্রতিরক্ষামূলক রাজনৈতিক কৌশল হিসেবেই দেখা যেতে পারে। তবে এই পদক্ষেপের আরেকটি ব্যাখ্যাও রয়েছে, সেটি হলো সরকার নিজের নীতি বাস্তবায়নের জন্য একটি বিশ্বাসযোগ্য কমেন্ট চেন তৈরি করতে চাইছে। রাষ্ট্র পরিচালনায় সামরিক বাহিনীর ভূমিকা সরাসরি না হলেও পরোক্ষভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা, এসব ক্ষেত্রে সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া কোনো সরকারের নীতি কার্যকর করা কঠিন। ফলে সরকার যদি মনে করে যে সেনা নেতৃত্ব তাদের রাজনৈতিক দর্শনের সঙ্গে পুরোপুরি সাযুজ্যপূর্ণ নয়, তাহলে পুনর্বিন্যাসের মাধ্যমে সেই ঘাটতি পূরণ করার চেষ্টা করাই স্বাভাবিক। এই পুনর্বিন্যাসের মাধ্যমে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান, যিনি নতুন চিফ অফ জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব নিচ্ছেন। তার অতীত অভিজ্ঞতা মূলত প্রশিক্ষণ এবং মতাদর্শগত কাঠামো গড়ে তোলার সঙ্গে যুক্ত ছিল। ফলে বিশ্লেষকদের ধারণা, সেনাবাহিনীর অভ্যন্তরে একটি নতুন নীতিগত দিশা তৈরির লক্ষ্যে এই নিয়োগ করা হয়েছে। একই সঙ্গে মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবেও বসানোর ইঙ্গিত দেয় যে সরকার সামরিক প্রশাসনের কেন্দ্রস্থলে পরিবর্তন আনতে চাইছে।
অন্যদিকে লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসানকে রাজনৈতিক দায়িত্বে পাঠানোর সিদ্ধান্তকে অনেকেই কৌশলী পদক্ষেপ হিসেবে দেখছেন। সরাসরি অপসারণ না করে বিদেশে গুরুত্বপূর্ণ পদে বসানো এটি একদিকে সম্মানজনক, অন্যদিকে সেনা কাঠামোর ভেতরে তার প্রভাব কমিয়ে দেওয়ার একটি পরোক্ষ পন্থা। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এ ধরনের সফট রিমুভাল কৌশল বহুবার ব্যবহৃত হয়েছে। মাঠ পর্যায়েও বড় পরিবর্তন আনা হয়েছে। 24তম পদাতিক ডিভিশনের নতুন জিওসি হিসেবে মেজর জেনারেল ফিরদৌস হাসানের নিয়োগ এবং ব্রিগেডিয়ার জেনারেল থেকে পদোন্নতি থেকে মেজর জেনারেল হিসেবে 55তম ডিভিশনের দায়িত্ব পাওয়া মোহাম্মদ হাফিজুর রহমানের ঘটনাকে অনেকেই রাজনৈতিক আস্থার প্রতিফলন হিসেবে দেখছেন। বিশেষ করে ভারতের হাই কমিশনে প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে কাজ করা একজন অফিসারকে গুরুত্বপূর্ণ ডিভিশনের নেতৃত্ব নিছক প্রশাসনের সিদ্ধান্ত নয়, এর মধ্যে আঞ্চলিক কূটনৈতিক সম্পর্কের ইঙ্গিতও লুকিয়ে থাকতে পারে। এই পুরো রদবদলের ভিতরে যে বিষয়টি সবথেকে বেশি আলোচনায়, সেটি হলো সেনাবাহিনীর ওপর বেসামরিক নিয়ন্ত্রণের প্রশ্ন। গণতান্ত্রিক রাষ্ট্রে সামরিক বাহিনী বেসামরিক সরকারের অধীনে থাকবে, এটি একটি স্বীকৃত নীতি। কিন্তু বাস্তবে যখন কোনো সরকার সেনাবাহিনীর অভ্যন্তরে অতিরিক্ত হস্তক্ষেপ করে, তখন সেটি আবার নতুন করে ক্ষমতার সংঘাতের জন্ম দিতে পারে। ইতিহাস বলছে অতিরিক্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা কখনো উল্টো প্রতিক্রিয়াও ডেকে আনে। বাংলাদেশের রাজনৈতিক ধারাবাহিকতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ও সেনা কাঠামোতে নানা রদবদল দেখা গিয়েছিল। তখনও সরকারের যুক্তি ছিল রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষা এবং উন্নয়ন কর্মসূচি নির্বিঘ্ন করতে একটি অনুগত প্রশাসনিক কাঠামো দরকার। বর্তমান পরিস্থিতিতে সেই একই যুক্তির নতুন রূপে ফিরে এসেছে মনে করছেন বিশ্লেষকরা। পার্থক্য শুধু রাজনৈতিক প্রেক্ষাপটের কৌশল নয়, তবে প্রশ্ন উঠছে এই রদবদল কি সত্যি দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আনবে, নাকি এটি সেনাবাহিনীর ভিতরে নীরব অসন্তোষ তৈরি করবে? সামরিক বাহিনীর মূলত শৃঙ্খলাবদ্ধ প্রতিষ্ঠান হলেও আভ্যন্তরীণ পদোন্নতি এবং বদলি নিয়ে অসন্তোষের ইতিহাস নতুন কিছু নয়। যদি কোনো অংশ মনে করে যে তাদের যোগ্যতার চেয়ে রাজনৈতিক আনুগত্য বেশি গুরুত্ব পাচ্ছে, তাহলে সেটিই ভবিষ্যতে প্রাতিষ্ঠানিক মনোবলকে প্রভাব ফেলতে পারে। আর সেনাবাহিনীর মনোবল দুর্বল হয়ে তার প্রভাব পড়ে পুরো রাষ্ট্রযন্ত্রের ওপর। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।